ভেরিয়েশন। আমরা প্রথম দিনকে শিখেছিলাম ভেদের সমানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক ভেদ সম্পর্কে। আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক ভেদ। ব্যস্তানুপাতিক ভেদ বা ইনভার্স প্রপোর্শন বলতে আমরা কি বুঝি সেটা একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। স্নেহা তার বাবার সাথে বাড়ি থেকে দিদাবাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এখন স্নেহার বাবার বাইকের গতিবেগ 25 কিলোমিটার প্রতি ঘন্টা। বাড়ি থেকে দিদাবাড়ি পৌঁছাতে স্নেহার সময় লাগলো 2 ঘন্টা। তাহলে এখানে পরিষ্কার বিষয় বোঝা যাচ্ছে যে দুটো বিষয় নিয়ে আমি তুলনা করব সেটা হচ্ছে একটা গতিবেগ আর একটা তার বাড়ি থেকে তার দিদাবাড়ি পৌঁছাতে যে সময়টা লাগলো অর্থাৎ সময়। তাহলে এখানে দুটো বিষয় কি, একটা গতিবেগ আর একটা সময়। গতিবেগকে আমরা ইংরেজিতে কি বলি? ভেলোসিটি। ইনিশিয়াল অ্যালফাবেটটা হচ্ছে ভি, সেই জন্য এই গতিবেগটাকে আমি ভি অজ্ঞাত রাশি দিয়ে চিহ্নিত করছি এবং সময়টাকে টাইম, তাই টি দিয়ে প্রকাশ করছি। এখন প্রথমেই বলেছিলাম স্নেহার বাবার বাইকের গতিবেগ ছিল 25 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ গতিবেগকে যে এককে এখানে আমি পরিমাপ করব সেটা হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা। কিলোমিটার প্রতি ঘন্টা। এবং সময়টা তার দিদাবাড়ি পৌঁছাতে সময় লেগেছিল 2 ঘন্টা, অর্থাৎ ঘন্টার এককে আমি পরিমাপ করছি। স্নেহার বাবার বাইকের গতিবেগ কত ছিল না 25 কিলোমিটার এবং তার দিদাবাড়ি পৌঁছাতে সময় লেগেছিল 2 ঘন্টা। এই দুটো পরিমাপের উপর এখন আমি তুলনা করব। আমি কি করছি না, স্নেহার বাবার বাইকের গতিবেগটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। 25 কিলোমিটার থেকে এখন তার বাইকের গতিবেগ করে দেওয়া হচ্ছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। ঐকিক নিয়মকে কাজে লাগিয়ে তুমি খুব সহজেই বের করতে পারবে কত সময় লাগবে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে দিদাবাড়ি পৌঁছতে। এখন আমি যে স্পিডে গাড়ি চালিয়ে 2 ঘন্টায় পৌঁছাচ্ছিলাম, এখন যদি আমি স্পিড বাড়িয়ে দিই, গাড়ি তো চলবে দ্রুত গতিতে, আরো বেশি স্পিডে, তাহলে আমি সেই গন্তব্য পৌঁছাতে আগে যে সময় লেগেছিল তার থেকে অবশ্যই সময়টা হয়ে যাবে কমে যাবে, কম সময়ে পৌঁছে যাব দিদাবাড়ি। ঐকিক নিয়মকে কাজে লাগিয়ে প্রমাণ বের করতে পারবে তার 50 কিলোমিটার গতিবেগে যদি বাইক ছোটে দিদাবাড়ি পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টা। তাহলে এখানে দেখতে পাচ্ছ যেখানে 25 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ ছিল সেখানে গতিবেগটাকে আমি বাড়িয়ে করে দিয়েছি 50 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ এখানে গতিবেগের পরিমাপ বৃদ্ধি পেয়েছে বা বেড়েছে। কিন্তু আগে যেখানে 25 কিলোমিটার প্রতি ঘন্টাতে গাড়ি ছোটালে 2 ঘন্টায় গন্তব্যে পৌঁছাচ্ছিল, এখন গন্তব্যে পৌঁছাতে সময় আরো কম লাগছে 1 ঘন্টা। একটা রাশির পরিমাণ বাড়ছে আর একটা রাশির পরিমাণ কমছে। ঠিক একই রকম ভাবে যদি গতিবেগটাকে না বাড়িয়ে আমি গতিবেগটাকে কমিয়ে দিই, অর্থাৎ এখান থেকে আমি বললাম 12.5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যদি গাড়ি ছোটাতেন স্নেহার বাবা, তাহলে কিন্তু তার সময়টা 2 ঘন্টা নয় আরো বেশি লাগতো, তখন তার সময় লাগতো 4 ঘন্টা। ঐকিক নিয়মকে কাজে লাগিয়ে বের করতে পারবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি যখন গতিবেগটা কমে যাচ্ছে সময়টা বেড়ে যাচ্ছে, যখন গতিবেগটা বেড়ে যাচ্ছে সময়টা কমে যাচ্ছে। তার মানে এই দুটো বিষয়, যে দুটো বিষয় নিয়ে আমি তুলনা করছিলাম, তারা অনুন্নক সম্পর্কের সাথে চলছে। তাহলে এখানে গতিবেগকে আমি কি অজ্ঞাত রাশি দিয়ে চিহ্নিত করেছিলাম না ভি, সময়কে কি রাশি দিয়ে চিহ্নিত করেছিলাম টি। তারা কিভাবে সম্পর্কিত? একটা বাড়ছে আর একটা কমছে, অর্থাৎ অনুন্নক সম্পর্কে সম্পর্কিত, অর্থাৎ 1/t। আর ভেদের ক্ষেত্রে দুটো রাশিকে আমরা প্রকাশ করি ভেরিয়েন্সের মাধ্যমে, অর্থাৎ ভি ভ্যারিয়েন্স 1/t। এখানে যদি আমি অঙ্কটাকে একটুখানি করতে শুরু করি, এই ভ্যারিয়েন্সের চিহ্নটা তোলার জন্য আমাকে নিতে হবে একটা ইকুয়াল টু সাইন, আর ভেদের অঙ্কের নিয়ম অনুসারে আগের দিনই শিখেছি এখানে চলে আসে একটা ভেদ ধ্রুবক 1/t, অর্থাৎ ভি ইন্টু টি সমান সমান কে। যখনই বলছি কে, এখানে কি ভেদ ধ্রুবক, কে হচ্ছে ভেদ ধ্রুবক। ধ্রুবক কথাটার সাথে বোঝা যাচ্ছে এই রাশির মানের কোনো পরিবর্তন হবে না। ধ্রুবক সবসময় স্থির মান, কিন্তু অজ্ঞাত রাশির মান পরিবর্তনশীল, পরিবর্তন হতেই পারে, কিন্তু ধ্রুবক রাশির কোনো পরিবর্তন হবে না, ধ্রুবক রাশির মান স্থির থাকবে। তাহলে এই অঙ্ক
সেখানে দেখি তো কে এর মানটা স্থির থাকছে কি থাকছে না। এটা হচ্ছে আমার V1, এটা আমার P1, এটা আমার V2, এটা আমার P2, এটা আমার V3, এটা আমার P3। এবারে উপরে যেহেতু আমার এখানে বোর্ডে জায়গা নেই, আমি একটু মুছে দিই ওপরটা, দেখি মানগুলো কিভাবে পরিবর্তন হচ্ছে বা মেনে চলছে কিনা। তাহলে দেখি V1, এখানে দেখতে পাচ্ছি V ইন্টু T, তার মানে V1 ইন্টু T1 এর মান আমি বের করব। V1 কত? 25, T1 কত? 2, 25 দুগুণে 50। V2 ইন্টু T2, V2 হচ্ছে 50, T2 হচ্ছে 1, আবার ফিরে পেলাম 50 কে। V3 ইন্টু T3, V3 এখানে 12.5, T3 এখানে 4, দুটোকে গুণ করো দেখবে ফির পাবে ঘুরে 50। অর্থাৎ এখানে যখন গুণ করছি দেখতে পাচ্ছি V1 T1 ইকুয়াল টু V2 T2 ইকুয়াল টু V3 T3, প্রত্যেক ক্ষেত্রেই মানটা থেকে যাচ্ছে 50, প্রতি ক্ষেত্রেই মানটা থেকে যাচ্ছে 50, অর্থাৎ কে এর মান নির্দিষ্ট। এই ধরনের সম্পর্ককে আমরা বলে থাকি ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবং এই V1 T1 ইকুয়াল টু V2 T2 ইকুয়াল টু V3 T3 ইকুয়াল টু ভেদ ধ্রুবক স্থির, এই লাইনটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে ভেদের অঙ্কগুলোকে করব সেটাই এখন আমরা দেখব। এবার একটা অঙ্ক চলে আসছে তোমাদের 13 নম্বর অধ্যায়, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের গণিত বইয়ের 13 নম্বর অধ্যায় 2 এর অঙ্কটা আমরা এইভাবে করার চেষ্টা করছি। দেখো 13 নম্বর অঙ্কটাতে কি বলেছে? বলেছে আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে একবার এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম। এখানে এক বাক্স সন্দেশে কতগুলো সন্দেশ আছে সেটা বলা নেই, বলা হচ্ছে এক বাক্স সন্দেশে যতগুলো সন্দেশ ছিল সেগুলো 24 জন শিশুর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে। তার ফলে প্রত্যেকে 5টা করে সন্দেশ পেয়েছে, অর্থাৎ 24 গুণিত 5, 120টা সন্দেশ ওই প্যাকেটটার মধ্যে ছিল। তাহলে এখানে দুটো বিষয় কি, একটা হচ্ছে শিশুর সংখ্যা আর একটা হচ্ছে সন্দেশের সংখ্যা। তাহলে বিষয় দুটো আগে লিখি, একটা হচ্ছে শিশু সংখ্যা আর একটা হচ্ছে সন্দেশের সংখ্যা। শিশুকে ইংলিশে কি বলি? চিলড্রেন। শিশু যেহেতু এখানে শিশু অনেকগুলো শিশু, তাহলে শিশুর ইনিশিয়াল শুরু হচ্ছে সি দিয়ে। সন্দেশ মিষ্টি সুইট, ইনিশিয়াল এস দিয়ে। প্রথম ক্ষেত্রে কি বলে দিয়েছিল না 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশকে বিতরণ করা হয়েছিল, ফলে প্রত্যেকে 5টা করে সন্দেশ পেয়েছিল। এখন পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কেস 2 তে কি বলছে না শিশুর সংখ্যা 4 জন কমে যায়। যদি শিশুর সংখ্যা ছিল 24, 4 জন কমে যাচ্ছে, তাহলে 24 মাইনাস 4 কত হয়ে যাবে? 20 জন। 20 জনের ক্ষেত্রে প্রত্যেকে ঠিক কতগুলো করে মিষ্টি পাবে? প্রত্যেকে ঠিক কতগুলো করে মিষ্টি পাবে? প্রথম ক্ষেত্রে শিশুর সংখ্যা অর্থাৎ C1 24, মিষ্টি কত করে পাচ্ছে? প্রত্যেকে এক একজন 5টা করে মিষ্টি পাচ্ছে, S1। পরের ক্ষেত্রে শিশুর সংখ্যা কমে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে 20টা, এক্ষেত্রে মিষ্টি কতটা পাবে? 120টাই মিষ্টির প্যাকেটের মধ্যে মিষ্টি রয়েছে, 24 গুণিত 5 মানে একটা মিষ্টির প্যাকেটে আমার 120টা মিষ্টি রয়েছে। প্রথমে আমি 24 জনের মধ্যে বিতরণ করেছিলাম, তখন প্রত্যেকে পেয়েছিল 5টা করে। এখন আমি 20 জনের মধ্যে বিতরণ করছি, তাহলে মিষ্টি কম পাবে না বেশি পাবে? স্বাভাবিকভাবে বেশি পাবে, অর্থাৎ একটা বাড়ছে আর একটা কমছে, এদিকে কমছে এদিকে বাড়ছে। তার মানে এই দুটো রাশির মধ্যে সম্পর্কটা হবে ব্যস্ত সম্পর্ক। C varies 1/s, মানে C equal to K into 1/s, এখান থেকে পেয়ে যাবে C into S equal to K, অর্থাৎ কিনা C1 S1 equal to C2 S2। C1 এর মান কত? 24, S1 এর মান কত? 5, C2 এর মান
20, S2 এর মান জানি না, S2 লিখলাম। এখানে একটা বীজগণিতিক রাশি এসে হাজির, একে সলভ করলেই আমরা পেয়ে যাব 24 গুণিত 5/20, কাটাকাটি করো, দেখো উত্তর বেরিয়ে যাবে তোমাদের 6টি। তাহলে এখানে সহজভাবে বের করে ফেললাম। প্রত্যেকটা শিশুকে 20টা শিশুকে যদি এই 120টা সন্দেশ আমি বিতরণ করি তাহলে প্রত্যেকে 6টা করে মিষ্টি পাবে। এখন আমরা প্রথম দিনকে সমানুপাতিক সম্পর্ক দিয়ে একটা অঙ্ক করেছিলাম এবং সে বিষয়ে অঙ্ক আমরা করেছি বাড়িতে। ব্যস্ত সম্পর্ক দিয়েও একটা অঙ্ক করলাম, কিন্তু যদি সমানুপাতিক সম্পর্ক এবং ব্যস্তানুপাতিক সম্পর্ক একসাথে ঘটে তখন কি করে অঙ্কগুলো সমাধান করবো সেটা দিয়েও একটা অঙ্ক আমরা দেখব। তোমাদের এক্সারসাইজ 13 নম্বর অধ্যায়েরই 8 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। 8 নম্বর অঙ্কেতে যাচ্ছি। আমি মুছে দিই, বোর্ডটা ক্লিন করে দিই। এবার 8 নম্বর অঙ্কটা পড়ার পালা। 8 নম্বর অঙ্কটাতে লেখা আছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। এখানে তুলনা করার সংখ্যাগুলো একটু বেড়ে যাচ্ছে। 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করে। এখানে তিনটে বিষয় নিয়ে আমরা তুলনা করব। এক হচ্ছে কৃষকের সংখ্যা, দ্বিতীয় হচ্ছে দিনের সংখ্যা, 3 নাম্বার হচ্ছে বিঘার জমির পরিমাণ, অর্থাৎ কতটা পরিমাণ জমি চাষ করছে। ভেদ তত্ত্ব প্রয়োগে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারে এটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে তিনটে বিষয় কি কি? এখানে তিনটে বিষয়, প্রথম হচ্ছে কৃষক অর্থাৎ ফার্মার, ইনিশিয়াল এফ, তারপরে হচ্ছে দিন, তারপরে হচ্ছে জমির পরিমাণ। জমির পরিমাণটাকে এখানে যে এককে নেওয়া হয়েছে সেটা হচ্ছে বিঘা। কৃষকটা অবশ্যই জন, দিনটা অবশ্যই একটা সংখ্যা, সংখ্যায় থাকবে দিন সংখ্যা। এগুলোর ভিত্তিতে আমরা তুলনা করব। প্রথমে কতজন কৃষক ছিল? না, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। আর ভেদ তত্ত্ব প্রয়োগে আমাকে বের করতে হবে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করবে। এখানে আমাকে জানতে হবে দিন সংখ্যাটা, তার মানে দিন সংখ্যার সাথে আমাকে কৃষক সংখ্যার তুলনা করতে হবে একবার, আর দিন সংখ্যার সাথে আমাকে জমির পরিমাণের একবার তুলনা করতে হবে। তাহলে এখানে এটা আমার F1, এটা আমার দিন, যেহেতু ডে ছোট হাতের ডি, জমির পরিমাণ মানে এরিয়া, একর দিয়েও আমরা প্রকাশ করি এরিয়া, যেহেতু জমির পরিমাণটাকে এরিয়া, এরিয়া থেকে ছোট হাতের এ। তাহলে F1, D1, A1, F2, D2, A2। এখন আমি দেখো তুলনা করতে শুরু করছি। এইটা যখন এই দুটোর সাথে তুলনা করবো তখন এটার কথা মাথায় রাখবো না। কি আছে না, 15 জন কৃষক 5 দিনে কোনো একটা জায়গায় চাষ করছে, কোনো একটা জমি চাষ করছে, কোনো একটা কাজ কমপ্লিট করছে। 15 জন কৃষক 5 দিনে একটা কাজ কমপ্লিট করে। এখন কৃষকের সংখ্যাটা যাচ্ছে কমে। 15 জন কৃষক যে কাজটাকে 5 দিনে করছিল, কৃষক কমে গিয়ে হয়ে যাচ্ছে 10 জন। তাহলে সেই পরিমাণ কাজটা করতে তার কম সময় লাগবে না বেশি সময় লাগবে? অবশ্যই বেশি সময় লাগবে। 15 জন কৃষক যে কাজটা 5 দিনে করছিল, 10 জন কৃষক যদি করে, যেহেতু কৃষক এখানে কমে যাচ্ছে, সেই কাজটা করতে তাদের বেশি দিন সময় লাগবে। অর্থাৎ দিন এবং কৃষক এরা দুজনে পরস্পরের সাথে ব্যস্ত সম্পর্কে সম্পর্কিত। তাহলে ডি ভ্যারিজ 1/f। ঠিক একই রকম ভাবে দেখো, এবার কৃষককে আমি আর তুলনা করছি না, দিনের সাথে তুলনা করছি জমির পরিমাণে। 18 বিঘা জমি চাষ করতে সময় লাগে 5 দিন। 18 বিঘা জমি চাষ করতে সময় লাগে 5 দিন। এখন জমির পরিমাণটা কমে গিয়ে দাঁড়ালো 12 বিঘে। 12 বিঘে জমি চাষ করতে তার থেকে বেশি দিন লাগবে না কম দিন লাগবে? 18 বিঘা জমি চাষ করতে যদি 5 দিন লাগে, 12 বিঘা যেহেতু জমির পরিমাণটা কমে গেছে, দিন সংখ্যাও কমে যাবে।
তার মানে প্রতি ক্ষেত্রেই এটা কমলে এটাও কমছে, সমহারে হ্রাস করছে। সমহারে হ্রাস মানে সমানুপাতিক পরিবর্তন। তার মানে এখানে ডি ভ্যারিজ এ। এবার দুটোকে যদি কম্বাইন করে লিখি এই প্রথম দুটো সম্পর্ককে, তাহলে কি দাঁড়িয়ে যাবে না ডি ভ্যারিজ 1/f গুণিত a। ভেদ ধ্রুবকের নিয়ম অনুযায়ী ভেরিয়েন্স তুললে একটা ভেদ ধ্রুবক আসবে ইনটু 1/f ইনটু a। কে বাদ দিয়ে বাকি সবাইকে বাম পক্ষে নিয়ে আসছি, তার মানে d গুণিত f ভাজিত a সমান সমান k। তার মানে পাবো আমি d1 f1 বাই a1 ইকুয়াল টু d2 f2 বাই a2। এখানে তোমার d1 এর মান কত ছিল না 5, f1 এর মান ছিল 15 আর a1 এর মান ছিল 18। এদিক থেকে d2 এর মান আমরা জানি না, f2 এর মান এখানে 10 আর a2 এর মান হচ্ছে 12। এটাকে যদি তোমরা সমাধান করো বীজগণিতের নিয়মে, তাহলে d2 সমান সমান পেয়ে যাবে 5 দিন। এবং এইভাবে সমানুপাতিক ব্যস্তানুপাতিক যদি একসাথেও সম্পর্ক থাকে আমরা খুব ইজিলি এইভাবে ক্যালকুলেট করতে পারবো। তো আজকের ভিডিওতে আমি ব্যস্তানুপাতিক সম্পর্ক এবং সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক সম্মিলিতভাবে যদি কোনো অঙ্ক থাকে কিভাবে সমাধান করবো সেটাই শিখলাম। d2